নমস্কার বন্ধুরা, একদম ঠিক ধরেছেন। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই জায়গার নাম আপনাদেরকে আলাদা করে ব্যাখ্যা করতে হবে না, কিন্তু আজ যেটা বলবো এই সিয়াচেন আসলে সর্বোচ্চ ব্যাটেলফিল্ড আমাদের দেশের এই মুহূর্তে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 20 থেকে 24,000 ফুট উঁচুতে অবস্থান করছে। এখানকার প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আমি পরে আসছি, তার আগে বলে রাখা ভালো 1964 সাল থেকেই এই শৃঙ্গ বা এই সিয়াচিন পর্বত কিন্তু মোটামুটি একটা সামরিক অস্থিরতার মধ্যেই রয়ে গেছে, এবং সেই কারণেই সেই জায়গাকে রক্ষা করার দায়িত্ব আমাদের দেশের সেনাবাহিনীর। আর সেই কারণে আমাদের দেশের সেনাবাহিনী এই 3টে মাস তাদের কাছে 3টে বছরের সমান বলে মনে হয়, কারণ এখানে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়াটাও অত্যন্ত বিপজ্জনক। এখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ ভীষণ কম থাকে, এবং সবচেয়ে বড় কথা, প্রতিদিন 100 থেকে 150 কিলোমিটার বেগে প্রতি সময় বরফ ঝড় হয়ে থাকে এখানে। তার মধ্যেই বেঁচে থাকার গল্প বলবো আমার ভারতীয় সেনাদের। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা এতক্ষণ শুনছিলেন সিয়াচিনের কথা, কিন্তু সিয়াচিন শব্দের অর্থ আপনাদের বলা হয়নি। আমি আপনাদের বলছি, সিয়াচিন হচ্ছে আসলে একটি পাস্তু শব্দ। শিয়া অর্থাৎ বুনো গোলাপ, যেখানে প্রচুর বুনো গোলাপ থাকে সেই বুনো গোলাপকে বলা হয় শিয়া। আর চিন মানে হচ্ছে একটা বিস্তীর্ণ অঞ্চল যেখানে বুনো গোলাপের বাগান, অর্থাৎ যা দেখতে অপরূপ সুন্দর। এটা মূলত খুব ব্যঙ্গাত্মকভাবেই বলা হয়েছে, কারণ যেখানে গাছ তো দূরের কথা, একটা ঘাস পর্যন্ত জন্মাতে পারে। বছরের প্রতিটি সময় বাদামি ভাল্লুক এবং স্নো লেপার্ডের আনাগোনা থাকে, যেখানে মানুষ বলতে শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনী। আর বছর সেই অঞ্চলে তাপমাত্রা থাকে হিমাঙ্কের অনেকখানি নিচে। আপনাদের বলেছি যে 70 থেকে 75 ডিগ্রি মাইনাসে রান করে সেখানকার তাপমাত্রা। শরীরের কোনো অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেই অংশটা পচে যেতে সময় নেয় মাত্র একটা দিন। শরীরের কোনো অংশ যদি খোলা থাকে সেটা প্রথমে পুড়তে শুরু করে। তাই সিয়াচিন থেকে যে সমস্ত ভারতীয় সেনাবাহিনী ফিরে আসেন, দেখবেন তাদের নাক গালের এই পোর্শনগুলো কালো হয়ে যায়, অর্থাৎ পুড়ে যায় ঠান্ডায়। এবার আসি আসল কথায়। সালটা 1984, এপ্রিল মাসের একদম শুরুর দিক। ভারতীয় ইন্টেলিজেন্স খবর দিল সেখানকার কর্নেল শর্মাকে। কর্নেল শর্মা এই মুহূর্তে কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে কোনো একটি বিদেশি অর্গানাইজেশনকে, পাকিস্তান বলে একটি দেশ, কিছু পর্বত চড়ার সামগ্রী অর্ডার করেছেন। কর্নেল শর্মার কিন্তু বুঝতে অসুবিধে হলো না যে এই মুহূর্তে পাকিস্তান সিয়াচিন নিয়েই চিন্তা করছে। তাই তৎক্ষণাৎ কর্নেল শর্মা এবং তার কিছু সঙ্গী সাথী মিলে তার প্রয়োজনীয় ওয়েপন্স, অ্যামুনিশন এবং কিছু খাবার নিয়ে রওনা দিলেন সেই সিয়াচিনের উদ্দেশ্যে। এবার সিয়াচিনে গিয়ে তারা যখন লতপত করে উড়িয়ে দিলেন আমাদের দেশীয় পতাকা, তারপর ঠিক দিনটা ছিল 13ই এপ্রিল 1984। তখন পাকিস্তান সেখানে পৌঁছে দেখলো না, আমাদের অনেক দেরি হয়ে গেছে। ভারতের তিরঙ্গা পথ করে উঠছে সেখানে, সমস্ত দিকে সেনাবাহিনী টহল দিচ্ছে। এই ছিল সেই দিনকার শুরুয়াত। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন মেঘদূত। আসুন আমরা এবার সেই বিষয়। সিয়াচিন হচ্ছে অ্যাকচুয়ালি একটা গ্লেসিয়ার। এই গ্লেসিয়ার শব্দের অর্থ কিন্তু একটা চলমান বরফ, ঠিক আছে। এর ভৌগোলিকভাবে এটা এমনভাবেই একটা ভয়ঙ্কর জায়গায় অবস্থান করে, যেখান থেকে যদি পাকিস্তান দখলদারি নিয়ে নেয় তাহলে সেখান থেকে ভারতের ওপর নজর রাখা কিন্তু খুব সহজ হয়ে যাবে। এমনকি তখন লাদাখ থেকে শুরু করে কাশ্মীর দখল করতে কাশ্মীরের খুব বেশি বেগ পেতে হবে। পৃথিবীর সবচেয়ে উচ্চ এই ব্যাটেলফিল্ড সিয়াচিন গ্লেসিয়ার কিন্তু ভারতীয় সেনার দখলে থাকলেও সেখানে ভারতীয় সেনাবাহিনীর জীবন ধারণ ততটাও সহজ নয়। আসলে আসুন জেনে নিতে চেষ্টা করি সেখানকার সেনা জীবনের কিছুটা অংশ। আগে জানা যাক গ্লেসিয়ার শব্দের অর্থ কি। গ্লেসিয়ার শব্দের অর্থ হচ্ছে হিমবাহ, যা স্থির নয়, প্রবাহমান। সেখানকার তাপমাত্রা গোটা বছরই কিন্তু 50 থেকে 70-75 মাইনাসে রান করে। -50 থেকে 70-75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে থাকে, এবং তারপর যখন ঝোড়ো হাওয়া চলে প্রায় 100 থেকে 150 কিলোমিটার বেগে, তখন সেই তাপমাত্রা গিয়ে দাঁড়ায় মোটামুটি -75 থেকে -80-র মধ্যে। সেই এত ঠান্ডার মধ্যে জীবন ধারণ করা কিন্তু অত্যন্ত বিপজ্জনক, কারণ সেখানে জোরে দৌড়ানো তো দূরের কথা, জোরে পথ চলা তো দূরের কথা, মানে জোরে হাঁটা তো দূরের কথা, জোরে শ্বাস প্রশ্বাস নেওয়া মানেই মৃত্যুকে আলিঙ্গন করা। এরপরে আসছি সেখানে সেনাবাহিনীর খাওয়া দাওয়া। সেনাবাহিনীর খাওয়া বলতে সবটাই প্যাকেজ ফুড, কারণ সেখানে বুঝতেই পারছেন এই তাপমাত্রায়
যদি জলটুকু খেতে হয় সেটা তৎক্ষণাৎ বরফ গলিয়ে সেই জলটা পান করতে হয়। তো এখানে তাদের স্নান এমনকি তাদের দাড়ি কাটা পর্যন্ত বারণ করা থাকে, কারণ অতিরিক্ত ঠান্ডার ফলে গালের চামড়া ভীষণ নরম হয়ে যায়। সুতরাং সেভিং করতে গেলে যদি কোনো জায়গায় কেটে যায় সেই ক্ষত কিন্তু মারাত্মক আকার নিতে পারে। তাকে যদি 24 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে কিন্তু সেখান থেকে পচন ধরতে পারে এবং মৃত্যু অনিবার্য। বাতাসে অক্সিজেনের মাত্রা বা পরিমাণ ভীষণ কম থাকে সেখানে, তাই অগ্নিসংযোগ করাও অতটা সহজ নয় যে আগুন জ্বালিয়ে সেনারা তাপ নেবে, তেমনটাও কিন্তু নয়। ওখানে একদম অক্সিজেনের মাত্রা কম, তাই কোনোভাবে যদি কোনো সেনা আগুন জ্বালায় তাদের নিজস্ব খাবার রেডিমেড খাবার তৈরির পরে, তাহলে সে তার খেসারত কিন্তু গোটা সেনাবাহিনীকে দিতে। এবার জেনে নিন কারা সেখানে ডিউটি করতে যান। একটা ইউনিট 3 মাসের জন্য সেখানে যান, সেখান থেকে 3 মাস বাদে তাদের ফিরিয়ে আনা হয়, পরবর্তী ইউনিট রেডি থাকে, তাদেরকে সেখানে পৌঁছে দেওয়া হয়। এবং এই সমস্ত কাজটা কিন্তু ভারতের যে সমস্ত হেলিকপ্টারগুলো দিয়ে করানো হয়, এগুলো কিন্তু এয়ারফোর্সের হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলোর নাম চেতাক, চিতা, লহু। এই হেলিকপ্টারগুলো শুধু আনা নেওয়াই নয়, তার নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করবার জন্য কিন্তু ব্যবহৃত হয়। এই সিয়াচিন ব্যাটেলফিল্ডে কিন্তু ভারতীয় এয়ারফোর্সের ভূমিকাও অনস্বীকার্য। এবার আসুন জেনে নেওয়া যাক যে কারা এই ট্রেনিংয়ে যায় এবং কারা এই সিয়াচিনে যায়, তার আগে কি কি ট্রেনিং হয়। প্রথমে 5 সপ্তাহের একটা ট্রেনিং হয় কাশ্মীরের বেস ক্যাম্পে। JNK অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীরের বেস ক্যাম্পে ট্রেনিং দেওয়া হয়, স্পেশাল ট্রেনিং হয় 5 সপ্তাহের জন্য। সেইখানে যারা উত্তীর্ণ হন তাদেরকে নিয়ে 21 দিনের আরেকটা দ্বিতীয় ধাপের ট্রেনিং তৈরি করা হয়। সেই ট্রেনিংয়ে কি কি শেখানো হয় সেগুলো না হয় নাইবা বললাম, সেগুলো দেখলে বা শুনলে আমাদের সাধারণ মানুষদের গা শিউরে ওঠার কথা। এরপর তৃতীয় বা ফাইনাল রাউন্ড যারা পাশ করেন তারপর তাদের পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তারাই একমাত্র মেন্টালি এবং ফিজিক্যালি ফিট সার্টিফিকেট পান ভারতীয় সেনাবাহিনীদের থেকে, যে তোমরা এই বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটেলফিল্ডে বা ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তর ব্যাটেলফিল্ডে যাওয়ার জন্য ফিট। আপনাদের বলে রাখা ভালো, এই সিয়াচিন গ্লেসিয়ারে ভারতীয় বীর জওয়ানদের এবং সর্বোচ্চ এই ব্যাটেলফিল্ডকে সুরক্ষিত রাখার জন্য ভারত সরকারের প্রতিদিন 5 কোটি টাকা করে খরচ হয়। ইয়েস, ঠিকই শুনছেন, 5 কোটি টাকা খরচ হয় শুধুমাত্র সেই অঞ্চলটাকে সুরক্ষিত রাখার জন্য এবং ভারতীয় সেনাবাহিনীদেরকে সুরক্ষিত রাখার জন্য, বা তাদের পেছনে যে খরচটা হয় সেটা দিনে 5 কোটি টাকা। আপনারা জানলে অবাক হবেন, যেখানে মানুষের আনাগোনা একেবারেই নেই সেখানে 100টির মতো বেস ক্যাম্প রয়েছে এবং প্রায় 2100 সেনাবাহিনীর পল্টুন রয়েছে সেখানে বা ইউনিট রয়েছে সেখানে। ওখানে যারা সেনাবাহিনীরা রয়েছেন তাদের প্রতি মুহূর্তে তো এই ধরুন বাদামি ভাল্লুক বা স্নো লেপার্ড বা এদের সঙ্গে তো মোকাবিলা করতেই হয় এবং প্রকৃতির বিপর্যয় তো সব সময় লেগে থাকে। এর পাশাপাশি মাঝে মাঝেই কখনো কখনো জেগে ওঠে চীন, আবার কখনো কখনো জেগে ওঠে পাকিস্তান। তাদের হঠাৎ করে একটু ইচ্ছে হয় যে আমরা গিয়ে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে একটু টক্কর নিয়ে আসি, কিন্তু এই বৃথা চেষ্টা তারা করেন। ভারতীয় সেনাবাহিনীরও একটু বেশ কসরত হয়ে যায়, তারাও গোলাবর্ষণ শুরু করেন এবং সেইভাবেই আজও সুরক্ষিত রয়েছে আমাদের এই সিয়াচিন পাহাড়। তো এই সিয়াচিন কিন্তু আসলে এই মুহূর্তে ভারতবর্ষের সেনাবাহিনীর সবচেয়ে টাফেস্ট একটি 3 মাসের জন্য সেখানে পোস্টেড থাকেন, পরে সেখান থেকে ফিরে আসেন। এখানে যদি কোনোভাবে কোনো জওয়ান ইনজিওর্ড হয়ে যান বা কোনো জওয়ানের শরীর খারাপ হয়, তৎক্ষণাৎ সেখানে তাদেরকে ট্রিটমেন্ট করবার মতো কোনো অপশান থাকে না। একমাত্র সেই হেলিকপ্টারগুলোকে খবর পাঠানো হয়, হেলিকপ্টার আসে, এসে তাকে নিয়ে যায়। এবং সবচেয়ে মজার কথা জানলে অবাক হবেন, এই হেলিকপ্টারগুলো সেখানে ল্যান্ডিংয়ের পর মাত্র 30 থেকে 40 সেকেন্ডস দাঁড়াতে পারে, কারণ এত হারে ঝোড়ো হাওয়া বয় এবং এত বরফের ঝড় হয়। সেখানে যদি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের বেশি হেলিকপ্টার দাঁড় করানো থাকে তাহলে হেলিকপ্টার বরফে ঢেকে যাবে এবং সেই হেলিকপ্টারটা ডিস্ট্রয় হয়ে যাবে। তো সেই কারণে এতখানি বিপর্যয়, এতখানি চ্যালেঞ্জ নিয়ে আমাদের ভারতীয় সেনাবাহিনীকে সেখানে দায়িত্ব নিয়ে আমাদের দেশের সুরক্ষা পালন করতে হয়। আর সেই দেশের বহু নাগরিক যখন মাঝে মাঝে আমাদের দেশের সেনাবাহিনী সম্পর্কে কটূক্তি করেন, তারা প্রশ্ন তোলেন যে ভারতের সেনাবাহিনীর কাজ কি, তারা প্রশ্ন করেন। অনেকেই আছেন অনেক স্বঘোষিত
বুদ্ধিজীবী আছেন যারা প্রশ্ন করেন যে ভারতের সেনাবাহিনীর কাজ কোথায়। হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের জেনে প্রয়োজন নেই ভারতীয় সেনাবাহিনীর কাজ কি এবং কোথায় কোথায়। শুধু এটুকু জেনে রাখুন, আপনার আমার বাড়ির ছেলেরাই কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে যায় এবং তারা মৃত্যুর ঝুঁকিটাকে আলিঙ্গন করে নেয়। কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন বলতে হয়, আমি তাই করি ভাই যখন চাহে এমন যা, করি শত্রুর সাথে গালাগালি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা, আমি বেদুইম আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে করবিস, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের মহাহংকার, আমি পিনাক পানির ডুমুর ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড, আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। তো যাই হোক, এই একটা অন্য লাইন আমি কাজী নজরুল ইসলামের নিয়ে চলে এলাম, যেটা বোঝাতে চাইলাম ওখানে শত্রুর সঙ্গে গালাগালি, শত্রুর সঙ্গে গোলাগুলি এবং মৃত্যুকে আপন করে নিয়ে আমার দেশমাতাকে যারা রক্ষা করছেন তাদের সম্পর্কে অন্তত কোনো কটূক্তি করতে গেলে নিজেকে একবার প্রশ্ন করবেন যে আমার পোটেনশিয়ালিটি কি আছে, আমার অকাত কি আছে। আমি তাদের সম্পর্কে প্রশ্ন তুলছি, তাদের কাজ সম্পর্কে প্রশ্ন তুলছি। অনুরোধ রইল, আপনারা যারা মনে করেন যে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা চাকরি করতে যান সেখানে কয়েক লক্ষ টাকা মাইনের বিনিময়, একদম আপনারা ভুল ভাবেন। তারা কেউ চাকরি করতে যায় না, প্রত্যেকে কিন্তু একটা প্যাশন নিয়ে যায়, প্রত্যেকে দেশ সেবার একটা অসম্ভব ভালোবাসা সেখানে থাকে। আপনারা তো এই যে আমি নিজে ভারতবর্ষের আমি যেখানে যেখানে থেকেছি প্রত্যেকটা জায়গায় রাস্তা থেকে জাতীয় পতাকা কুড়িয়ে এনেছি। আপনাদের লজ্জা হওয়া উচিত। আমি লজ্জা পাই আমার দেশের জাতীয় পতাকা রাস্তায় পড়ে থাকতে দেখলে আমি সেখানে তাকে প্রপার স্যালিউট দিয়ে বা প্রপার চেস্ট আপ দিয়ে তাকে তুলে আনি। আর আপনারা প্রশ্ন করেন যে ভারতীয় সেনাবাহিনীর কাজ কি। দয়া করে এমন প্রশ্ন করবেন না, এই অনুরোধটুকু রইল। যদি আমার ভিডিও ভালো লাগে, আমার তথ্য খুব ছোট ছোট করে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি, এর প্রচুর একটা মানে গোটা সিনেমা তৈরি হয়ে যাবে সিয়াচিন নিয়ে। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে রইল। নমস্কার, দেখা হবে পরবর্তী ব্লগে।